আসসালামু আলাইকুম। অনার্স ফার্স্ট ইয়ার এক্সাম 2024-এর অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ক্লাসটা আমাদের অনেকের কাছেই আসলে প্রথম, যেহেতু আমরা নতুন ভাবে স্টার্ট করতে যাচ্ছি। কিন্তু নতুন ভাবে স্টার্ট হলেও আমাদের সবকিছু, যেহেতু আমরা 1 মাস একটা চ্যালেঞ্জিং সময়কে সামনে নিয়ে কাজ করব, যার কারণে আমাদের কাজগুলো যেন গোছানো হয় সেই বিষয়গুলো নিয়ে আজকের এই আলোচনা। তো আমার এই আলোচনায় আমাকে তো সবাই তোমরা চেনো, এই বিষয়ে ডিটেলস আর কিছু বলতে চাচ্ছে না। আমরা যে স্টাডি প্ল্যানটা দিয়েছিলাম এটা আশা করি সবার কাছেই আছে। তো এর ভিতরে তোমাদের কাছে একটা মেসেজ যেটা গিয়েছিল যে স্যার 18 থেকে 20 তারিখ হয়তো আমার ক্লাস নেওয়ার যে চিন্তাটা, এই তোমাদের এরকম একটা কনসেপ্ট ছিল যে আমি হয়তো তোমাদের এই ক্লাসটা নেব। আসলে মূল বিষয়টা ছিল যে আমাদের পড়াশোনাটা এভাবেই শুরু হবে যে 18 তারিখ থেকে সার্কেল আকারে এটা, এই প্যাটার্নটা দেখো, এটা পুরোটা কি ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ একটা সার্কেল, যেখানে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস 20 তারিখ পর্যন্ত পড়ার কথা। 21 তারিখ থেকে শুরু হবে মাইক্রোবায়োলজি। তা আমি ইতিমধ্যে মনে হয় দিগন্ত বা অন্য কাউকে এই বিষয়ে ইনফরমেশন দিয়েছিলাম যে কোন কোন অধ্যায় বা কোন কোন টপিকস পড়তে হবে। যদি আমরা পড়ে থাকি আলহামদুলিল্লাহ, আর যদি না পড়ে থাকি, পরীক্ষা কিন্তু একটা ছোটখাটো আমি নেব। সেটা কাগজ কলমে আমাকে সবাই অ্যান্সার দেবে, স্ক্রিনে কোশ্চেন দিয়ে দেবো, সেটা দেখতে পারবে এবং সাথে সাথে অ্যান্সার দেবে। আর দ্বিতীয় যেটা ছিল মাইক্রোবায়োলজি, আমরা 21 থেকে 30 তারিখ পর্যন্ত, অর্থাৎ এই 10 দিন এই সাবজেক্টের যত কিছু আছে সবগুলো পড়বো। এখানে আরেকটা প্যাটার্ন আমি বলি। আমার যেটা থিঙ্কিং, তোমরা আমার সাথে হয়তো একমত হবে, যে মাইক্রোবায়োলজির ধরো আজকে যে বিষয় বা টপিকসটা পড়াবো সেই টপিকস এর জন্য একদিন সময় পাবে, পরের দিন সকালে আমি কোশ্চেন দেবো এবং টাইম বেঁধে দেবো যে 1 ঘন্টার ভিতরে অ্যান্সার সাবমিট করতে হবে। টাইম ফ্রেম থাকবে, সেই 1 ঘন্টার ভিতরে অ্যান্সার দিতে হবে। 1 ঘন্টার পরে দিলে পারে তার অ্যান্সার স্ক্রিপ্ট রিসিভ করা হবে না, সেটা পিডিএফ আকারে দাও বা ই করে দাও। আর আমি চাই এই পরীক্ষাগুলো ফিজিক্যালি যদি দেওয়া যায় তাহলে আরো ভালো হবে। তো সেই বিষয়টা নিয়ে আমরা করবো। তাহলে আমাদের মাইক্রোবায়োলজির ডেট ছিল 21/7/2005 থেকে 30/7/2025। তার মানে আগামীকাল থেকে আমাদের মাইক্রোবায়োলজি কোর্সটা স্টার্ট হবে। মাইক্রোলজি শুরুটা হবে আমাদের 31 তারিখ থেকে এবং শেষ হবে 9/8/2025 থেকে। সাইকোলজির কোর্স শুরু হবে 10/8/2025 থেকে 19/8/2025। অর্থাৎ পরের আমাদের পরীক্ষা স্টার্ট হচ্ছে কয় তারিখে? 24 তারিখে। তারপরে আমরা আবার কোথায় চলে যাব? স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসে চলে যাব। এটাই হচ্ছে প্যাটার্ন। এখন এর ভিতরে তোমাদের যদি থাকে, কনসার্ন থাকে যে স্যার, আমরা তো কেমিস্ট্রি বা অন্যান্য সাবজেক্ট গুলো প্রাইভেট পড়ছি, এগুলো এর সাথে চালায় যাব, সেটা অ্যাজ ইউর উইশ। বাট আমি যে ডিজাইন করবো আমার ডিজাইন অনুযায়ী কাজ করতে হবে, এক্ষেত্রে কাউকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। তো আমার মনে হয় যে এই পরীক্ষার এই কদিন আগে, যেহেতু কেমিস্ট্রির আগে বা জুলজির আগে অনেক দিন একটা গ্যাপ পাবে, মানে 15-16 দিন গ্যাপ পাবে। আমার মনে হয় যারা আহ, মাধ্যমিকের কেমিস্ট্রি ভালো জানো, আমার মনে হয় তাদেরকে এই কেমিস্ট্রি পার্ট 1-এ তাদেরকে খুব একটা বেগ পাওয়ার কথা না। দেন তারপরেও যদি কোনো সমস্যা থাকে সে বিষয়টা ভিন্ন, তবে বেগ পাওয়ার কথা না, কারণ এখানে যে অঙ্কগুলো আছে বা যে সিলেবাস আছে 80% উচ্চ মাধ্যমিকের কেমিস্ট্রিকে মানে কাভারেজ করে। তো আমি জানি না কার বেসিক কি রকম। তো সে বিষয়টা যদি থাকে তাহলে ওগুলো বাদ দিয়ে এখন মাথার ভিতরে এই কয়টা সাবজেক্ট নাও। শুধু মাইক্রোবায়োলজিটা আগে নাও, দেন তারপরে মাইক্রোবায়োলজি শেষ করে মাইকোলজি নাও, মাইকোলজি নিয়ে ফাইকোলজি নাও। এবং এই প্যাটার্নটা কিন্তু আজকে আমি সাবা ম্যাডামকে যেটা দেখাইছি, ম্যাডাম বলছে যে অনেক সুন্দর প্যাটার্ন করছেন এবং এই অনুপাতে যদি ছেলেমেয়েরা পড়ায় তাহলে আপনি এটা অনেক ভালো করতে পারবেন। তো দ্যাটস ওকে, আমরা কাজে করে সে বিষয়টা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে এটা ছিল আমাদের স্টাডি প্ল্যান, টোটাল আমি এখানে ডিসক্রাইব করলাম। এরপরে আছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে পরীক্ষা যেটা হয়েছে, সে পরীক্ষার এখানে একটুখানি একটু ইন্টারাপ্ট করি। আমাদের যে পরীক্ষা পদ্ধতি আছে সেই পরীক্ষা পদ্ধতিতে ইন কোর্স হচ্ছে 15 এবং 20, এবং চূড়ান্ত পরীক্ষা হবে 60 এবং 80। তাহলে পূর্ণমান কত হচ্ছে?
আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্রেডিট হিসাব করা হয়, এবং বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় বা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে রেজাল্ট যখন সিজিপিএ তে কনভার্ট হয়, তখন সেগুলো ক্রেডিটে নিয়ে আসা হয়। ক্রেডিট হচ্ছে 100 নম্বরের জন্য টোটাল বরাদ্দ, কিন্তু ক্রেডিট হবে 4, 75-এর জন্য 3, এবং 50-এর জন্য হচ্ছে 2 ক্রেডিট। এবং সেক্ষেত্রে আমাদের মেজরের যে 3টা সাবজেক্ট আছে, এদের পূর্ণ মান হচ্ছে 75। সেক্ষেত্রে ইনকোর্সে হলো 15 নম্বর, আর চূড়ান্ত পরীক্ষা 60। অর্থাৎ ইনকোর্সের 15 নম্বরের যে বিষয়, সেটা অলরেডি তোমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন যে যতই পেয়ে থাকো, এটা তোমার একটা বেসিক একটা নাম্বার তুমি পেয়েছো। এরপরে আছে হলো 20, যে নাম্বার যেটা, সেখানে আমাদের নাম্বার রয়েছে হলো ইন কোর্স এর 20, এর ভিতরে যে যত পেয়েছো। আর চূড়ান্ত পরীক্ষা দেব হচ্ছে আমরা 80 নম্বরে। তার মানে এখন আমরা প্রস্তুতি নেব 60 এবং 80 বিষয়ে। তাহলে আমরা দেখে নেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের এখন যে বিষয়গুলো আছে আমাদের সামনে, যে 6টা সাবজেক্ট আমরা পরীক্ষায় অ্যাপিয়ার করতে যাচ্ছি। সেখানে প্রথম আছে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস, সেখানে নাম্বার থাকবে 80। অণুজীব বিজ্ঞান 60, ছত্রাক বিজ্ঞান 60, শৈবাল বিজ্ঞান 60, রসায়ন 1, এটা এখানে থাকবে 80। এবং নন মেজর প্রাণী বিজ্ঞান 1 হয়, পার্ট 1, এখান থেকে 80 নম্বরের পরীক্ষা হবে। এখন এইটা যদি আমাদের টোটাল নাম্বার ডিস্ট্রিবিউশন হয়, তাহলে প্রশ্ন প্যাটার্নটা কিরকম হবে? আমরা যে 3টা সাবজেক্ট 80 নম্বরে দেখলাম, সেখানে ছিল হলো কি কি: স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস, রসায়ন 1, এবং নন মেজর প্রাণীবিজ্ঞান 1। এই 3টা সাবজেক্টে আমরা 80 নম্বর পরীক্ষায় অ্যাপিয়ার করব। এবং সেক্ষেত্রে ক বিভাগে 10টা প্রশ্ন দেওয়া থাকবে। ক বিভাগে প্রশ্ন থাকবে 10 নম্বরের, 12টা প্রশ্ন থাকবে, তার ভিতর থেকে 10টির উত্তর লিখতে হবে। খ বিভাগে 20 নম্বর থাকবে, সেখানে প্রশ্ন দেওয়া থাকবে 8টি, উত্তর লিখতে হবে 5টি। গ বিভাগের নম্বর হচ্ছে 50, 8টি প্রশ্ন থাকবে এবং 5টির উত্তর দিতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে বেশ কিছু অপরচুনিটি আছে। কিন্তু আমরা যখন প্রশ্নের উত্তরে লিখব, কিভাবে লিখব? ওখানে কিন্তু দেখবা প্রত্যেকটা সাবজেক্টের এতে লেখা থাকে ধারাবাহিকভাবে প্রশ্নের উত্তর লিখতে হবে। তাহলে ধারাবাহিকভাবে যদি প্রশ্নের উত্তর লিখতে হয়, তাহলে আমি ক বিভাগে আমার কয়টা প্রশ্ন আছে? তোমরা রিপ্লাই দিতে পারো যে ক বিভাগে প্রশ্ন আছে আমার 12টা। তো কেউ কেউ আমরা একটু অতি চালাক, যে 8টা পারি, 8টা আগে লিখে নেই, পরে 2টা আবার অন্য আর এক পৃষ্ঠায় যে লিখ। অথবা খ বিভাগে 5টা প্রশ্ন আছে, আমি এই 5টা প্রশ্ন একসাথে না লিখে পরে আবার লিখতে যাচ্ছি। বা গ বিভাগে 8টা প্রশ্ন আছে, এখানে 3টা পারি, 3টা লেখার পর আবার খ বিভাগের কিছু প্রশ্ন লিখলাম। এভাবে অনেক কিছু ডিসক্রিমিনেটেড হতে পারে। এখানে সবচেয়ে বড় যেটা সমস্যা, যে খ বিভাগ বা গ বিভাগের ক্ষেত্রে প্রশ্ন যদি এলোমেলোও লেখো, তাতেও কোনো সমস্যা নেই। কিন্তু ক বিভাগের প্রশ্ন, ওখানে দেখবা যে 1 নাম্বার প্রশ্নের উত্তর, তার মানে 1 নাম্বারের অধীনেই 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। এই জায়গাতে কোনোভাবেই ওই প্রশ্নের উত্তর ডিসকন্টিনিউয়াস করা যাবে না। হয়তো দেখা গেল যে 5টা পর 5টা লিখেছো, তারপরে হয়তো খ বিভাগ লেখা শুরু করেছো, পরের 5টা যে আবার শেষের পাতায় লিখেছো। স্যার যখন খাতা দেখবেন, তখন প্রথম 5টা প্রশ্ন কিন্তু তিনি দেখবেন। তাহলে প্রশ্ন 5টা দেখে তিনি 1 নাম্বার প্রশ্নের জন্য 5 নাম্বার মার্কিং করে দিলেন এবং এটা খাতায় উঠে ফেললেন। খাতা উল্টাতে উল্টাতে শেষে যেয়ে দেখলেন আরো 5টা প্রশ্নের উত্তর লিখেছেন। তাহলে ওখানে যে 5 নাম্বার দিয়েছে, আর পরে যদি 5 কারেক্ট হয়, স্যার কিন্তু আর পরের 5 দিবেন না। তাহলে এখানে অটোমেটিক্যালি কিন্তু 5 নাম্বার আমরা কি হয়ে গেলাম, ধরা খেয়ে গেলাম। কি কারণে? আমরা আমাদের উত্তরগুলো ধারাবাহিকভাবে না লেখার কারণে। তাহলে আমরা এই যে প্যাটার্ন যেটা, যে প্রত্যেকটা বিভাগের প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে, এ কারণেই বলা হয়। আবার অনেক আরেকটা সুবিধা আছে, বিশেষ করে এটা সুবিধাটা যদি পরীক্ষকদের, তারা যখন নাম্বারগুলো তোলেন, মানে তোমরা কভার পেজ দেখেছো কিনা জানি না, কভার পেজের নিচের দিকে 1 থেকে 17টা প্রশ্নের উত্তর দেওয়া থাকে। লেফট সাইডে হলো কোশ্চেন নাম্বার, আর রাইট সাইড থাকে মার্ক ইনপুট। তো সেক্ষেত্রে সে কিন্তু ধারাবাহিকভাবে যখন থাকবে, তখন কিন্তু
খুব সুন্দরভাবে তার নাম্বার গুলো পর 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 সে তুলে দিতে পারতেছে। কিন্তু যখন দেখতেছে যে হয়তো 15 নাম্বার অ্যান্সার হয়তো করা শেষ, তাহলে আবার দেখা যাচ্ছে 8 নাম্বারে যেতে হচ্ছে, তখন এই যে ওনার কিছু টাইম কনজিউম, তো এই সমস্ত ক্ষেত্রে কিছুটা বিরক্ত হতে পারে। তো সেটা বিরক্ত হলেও তাদের সমস্যা নেই, কিন্তু ক বিভাগের ক্ষেত্রে এটা কিন্তু কোনো অবস্থাতেই উল্টাপাল্টা লেখা যাবে না। তাহলে আমরা এখানে দেখলাম যে আমরা যে 80 নম্বর যে নম্বরের যে পরীক্ষায় অ্যাপিয়ার করব, সেখানে আমাদের এই বিষয়গুলো কিভাবে থাকবে সে বিষয়গুলো আমরা এখানে আলোচনা করলাম। এবার হচ্ছে 60 নাম্বার, যেটা আমরা মানে মেজর যে তিনটা সাবজেক্ট আছে, মাইক্রোবায়োলজি, মাইকোলজি অ্যান্ড ফাইকোলজি। এখানে আমাদের টোটাল নাম্বার হচ্ছে হলো 60। এই 60 নম্বরে ক বিভাগে 10টি প্রশ্ন থাকবে, 10 নম্বর থাকবে, 12টি প্রশ্ন থাকবে, 10টির উত্তর দিবে। খ বিভাগে হচ্ছে 15 নম্বর থাকবে এবং প্রশ্ন দেওয়া থাকবে 8টি, 5টি উত্তর দিতে হবে, তার মানে হচ্ছে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 3। গ বিভাগে থাকবে আমার 35 নম্বর, 8টি প্রশ্ন থাকবে, 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, অর্থাৎ প্রতিটি প্রশ্নের মান হচ্ছে আমার 7। এখানে কিন্তু ওই প্রশ্ন প্যাটার্নের যে বিষয়, যেটা এজ এ সেম ভাবেই হবে। এখন আমরা যদি এই নাম্বার নিয়ে এইভাবে প্রশ্ন দিয়ে নম্বর ডিস্ট্রিবিউশন করি, এবং আর একটা মজার বিষয় হলো 80 নম্বরের জন্য আমরা যে সময় পাবো সেখানে পাবো হচ্ছে আমরা 4 ঘন্টা। 60 নম্বরের যে পরীক্ষাগুলো দেবো সেখানে আমরা সময় পাবো মাত্র 3 ঘন্টা। তার মানে 3 ঘন্টার ভিতরে আমাকে এই প্রশ্নগুলো সবগুলোর অ্যান্সার করতে হবে। আমরা জানি উচ্চ মাধ্যমিক ক্ষেত্রে যাদের সৃজনশীল প্রশ্ন 7টা ছিল, তারা লিখতো 2 ঘন্টা 30 মিনিট। আর আমরা যারা সায়েন্সে পড়তাম, আমরা 5টা প্রশ্নের উত্তর লিখতাম, তাও আবার 2 ঘন্টা 35 মিনিট। এখানে কিন্তু উল্টা হয়ে যাচ্ছে, যে মেজরের জন্য মানে 3 ঘন্টা, মানে 60 নম্বরের জন্য 3 ঘন্টা, অর্থাৎ প্রতি ঘন্টার জন্য হচ্ছে 20 নম্বর। আর 80 নম্বরে হচ্ছে 4 ঘন্টা। খুব সুন্দর কিন্তু এখানে প্যাটার্ন আছে, খুব একটা লাভ বা লসের বা সময় কনজিউমের বিষয়টা নেই। এটা হচ্ছে এই বিষয়টা। তাহলে আমরা এটা এখন আমরা যে বিষয়টা চিন্তা করি, যে ইনকোর্স এবং আহ, আমরা যে তত্ত্বীয় যে পরীক্ষা দেবো, বোর্ড পরীক্ষা বা জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে চূড়ান্ত পরীক্ষা দেবো, সেখানে আমাদের পাস নম্বর হচ্ছে কত, 40-তে। এই লেখাটা কি দেখা যাচ্ছে? দেখতে পাচ্ছ এই লেখাটা? স্যার 40। দেখতে পাচ্ছি। জি স্যার, চল্লিশ জি, পার্সেন্ট 40%। ওকে। এই জায়গাতে আমাদের অনেকেরই একটা কনফিউজিং আছে, কনফিউজিং এর জায়গাটা আমি একটু ক্লিয়ার করে দিই। সেটা হচ্ছে আমরা যখন পরীক্ষার খাতা দেখি, তখন আমাদের যারা তোমরা জানো কিনা, যে পরীক্ষার খাতা দুইটা হাতে দেখা হয়। একটা হাত হচ্ছে কি, আহ দুই ভাবেই হয়, একটা হচ্ছে পরীক্ষক থাকেন, তার উপরে আরেকজন প্রধান পরীক্ষক থাকে, মানে দুইজনের পরীক্ষণের মাধ্যমে একজন পরীক্ষক, আরেকজন নিরীক্ষক থাকে, আর একজন প্রধান পরীক্ষক থাকে। মানে তিনজনের বাছাইকরণের মাধ্যমে একটা খাতা চূড়ান্ত নাম্বার হয়। এখন যে বিষয় হলো, আমি যেটা বলতে চাচ্ছি, যে একজন পরীক্ষককে প্রধান পরীক্ষক ইনস্ট্রাকশন দেন যে আপনি যে খাতাগুলো দেখবেন সেই খাতাগুলোতে অবশ্যই 40% নাম্বার রেঞ্জে রাখবেন। 40% নাম্বার, দ্যাট মিনস আমরা যদি 60-এর নাম্বার পরীক্ষা দিই, তাহলে কত নাম্বার হবে বলতে পারবে কেউ? 60 নাম্বার পরীক্ষা দিলে 40%-এ আমাকে মিনিমাম কত পেতে হবে? 40% 24 স্যার। 24। আর যদি এতে হয়, 80-তে হয়, তাহলে আমাকে পেতে হবে কত? 32 স্যার। 32। 32। দ্যাটস ওকে। তাহলে 24 এবং 32। এখন আমি যদি চিন্তা করি এই দুইটা সাবজেক্টে আমি প্লাস পেতে চাই, তাহলে আমাকে কত পার্সেন্ট নাম্বার উঠাতে হবে? 80% স্যার। 80%। তাহলে যদি আমি 80% করি, তাহলে কত নাম্বার পেতে হবে? 48 64। মানে 48 এবং 64। এই জায়গাটাতে আমরা 48 এবং 64 যদি কাভারেজ দিতে পারি, বা 50 কাভারেজ দিতে পারি, তাহলে আমার এই সাবজেক্ট গুলোতে অটোমেটিক্যালি কি আসবে? A+ মানে ইন কোর্সে কি পেয়েছি এটা হচ্ছে বিষয় না, কিন্তু আমি আমার থিওরি পরীক্ষাতে অবশ্যই 80% নাম্বার অবটেইন করার চেষ্টা করব। ইট ইজ দ্য পলিসি, এবং এই পলিসিতেই আমরা এটাই কাজ করব।
এখন এই যে আমরা যে বিষয়গুলো ক্লাস করলাম, এখানে আর মনে হয় দেখি আর কোনো স্লাইড, এই পরীক্ষার এলটিটা আর কোনো স্লাইড নেই, সরি, এখানে এটা এসছে chat box। আর ওকে, এখন আমি তোমাদের কাছে, তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা এই বিষয়ে, এই বিষয়টা আগে ক্লিয়ার হয়নি। স্যার হচ্ছে আমাদের যে মেজর সাবজেক্টই হচ্ছে 60 মার্কের পরীক্ষা, আর ইন কোর্স 20 মার্কের স্যার, আর যে বাদ বাকি 20 মার্ক প্র্যাকটিক্যাল আছে। আমরা যদি ওই প্র্যাকটিক্যাল আর হচ্ছে ইন কোর্স মিলে যদি কে স্যার 40-র ভিতরে যদি 35 পাই, আর হচ্ছে স্যার 60 মার্কের ভিতরে যদি কেউ 45 পায়, তাহলে এটা গড়ে 80 চলে আসে। তখন কি স্যার আমাদের এটা A+ আসবে? হ্যাঁ, ডেফিনেটলি। এখানে আমি যে বিষয়টা ক্লিয়ার করতে চাচ্ছি, সেটা হলো যে আমাদের এই বায়োলজির যে নাম্বার, বিশেষ করে মেজর সাবজেক্ট বা যে বিষয়গুলো থাকে, সেখানে আসলে আমাদের লেখা যদি আমরা প্রপারলি লিখতে পারি, তাহলে সেখানে কিন্তু আমার নাম্বার খুব একটা কাটবে না। কারণ অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো 10টা যদি কারেক্ট হয়, 10 নাম্বার পেয়ে যাচ্ছে। আর রচনা খ বিভাগে যদি আমি যে বর্ণনামূলক মানে 3, সেখানে কিন্তু আমি মানে পরীক্ষক যেভাবেই খাতা দেখুক না কেন, আমি যদি সবগুলো প্রপার লিখি, সায়েন্সের স্যারেরা কিছুটা নাম্বার যদি কমও দাও, আমি যেটা বলতে চাচ্ছি, সেখানে হয়তো তোমাকে 15-তে 10 দিল, তাহলে ধরে নিল যে ওখানে তুমি 10ই পেয়েছো। কিন্তু পরের স্টেপে যে, তাহলে তোমার নাম্বার হয়ে যাচ্ছে 20। এখানে যে পরে 35 নাম্বারে যে পরীক্ষা দেবে, এখানে 35-এ দেখা যাবে যদি সবগুলো প্রশ্নের অ্যান্সার প্রপারলি লেখা হয়, তাহলে 7-এ 6 এরকম নাম্বার, 6-5 এরকম ক্যারি করে। তাহলে দেখা যায় যে অনায়াসে একজন স্টুডেন্ট যদি ফুল মানে ফুললি তার অ্যান্সার করতে পারে, তাহলে সে 50 পাচ্ছে। আর 50 পেলে পারে মানে 80% নাম্বার সে রিটেনে অ্যাভাইল যদি করতে পারে, তাহলে দেখা যাবে যে অনায়াসে তার এই প্লাস চলে আসবে। ইন কোর্সে সে যাই পাক আর যাই দিক। আমি কি বুঝাইতে পারছি? স্যার আমার লাস্ট কোশ্চেন হচ্ছে স্যার, প্র্যাকটিক্যালের যে 20 মার্ক আমাদের মেইন সাবজেক্টের, ওই প্র্যাকটিক্যালের মানটা কেমন কি, এটা যদি একটু সবাইকে সাজেশন করতেন প্র্যাকটিক্যালের তাহলে ভালো মার্কস হতো। না, এটা হচ্ছে ইন কোর্সের নাম্বার। প্র্যাকটিক্যাল তো তুমি পরীক্ষা দিবে, পরীক্ষা অ্যাপিয়ার্ড হবে, সেখানে যে পারফরমেন্স করবে সে অনুপাতে তুমি নাম্বার পাবে। এখানে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম, ইন কোর্স নম্বর এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে সামনে যে পরীক্ষা দেব, সেই নাম্বার নিয়ে। এ বিষয়ে আর কারো কোনো কোশ্চেন আছে? কথা বলতে হবে। না স্যার, আর করছি না। বুঝতে পারছি। ওকে, যদি আমরা সবাই বুঝতে পারি, তাহলে আমরা এই জায়গা থেকে করে নেব। আমাদের মিটিং এর টাইম ডিউরেশন সম্ভবত বেশি, খুব একটা বেশি নেই।